মায়ের অপারেশন কবে? এই তো এই মাত্রই তোর মাকে ভেতরে নিয়ে গেল। এবার যেন মনটা খারাপ হয়ে গেল মেয়েটার। এত জলদি এসেও পেল না সে তার মাকে। তারপর মিনমিনিয়ে আধো মন খারাপ নিয়ে বলল, ও আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে মা, তা তোরা আসতে এত দেরি করলি কেন? তৎক্ষণাৎ আদৌ মন খারাপ করা নেহা যখন বাবার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ মাঝ থেকে বাদ সেধে ইমতিয়াজ প্রত্যুত্তর করে, আসলে আঙ্কেল, রাস্তায় একটু জ্যাম ছিল তো, সেজন্য দেরি হয়ে গেল। ও আচ্ছা, সমস্যা নেই, ভেতরে আসো বাবা। মা তুইও ভেতরে আয়। না আঙ্কেল, আমার একটু কাজ আছে। আপনি নেহাকে নিয়ে ভেতরে যান। নেহা, আঙ্কেলকে নিয়ে ভেতরে যাও। ইমতিয়াজের কথা মতো হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে তাজুলকে নিয়ে ভিতরে গেল নেহা। ওখানে শিকদার পরিবার সবাই নেহাকে দেখে ছুটে আসে। প্রথমে হাসনা বেগমের চোখের পানি দেখে আবারও ভেঙে পড়ল মেয়েটা। জেম্মাকে জড়িয়ে ধরে কাঁদল নেহা। তারপর পাশে দাঁড়িয়ে থাকা অর্নিলাও তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। কাঁদিস না নিহা, ছোট মা একদম ঠিক হয়ে যাবে। পাশ থেকে মুসলিম শিকদারও বোঝায় মেয়েটাকে। হাসনা বেগমের চোখের পানি এখনও টলমল করছে, মুখে আঁচড় গুছে এখনও কাঁদছেন উনি। সবার দিকে আধো মন খারাপে তাকালো নেহা। এই সময়ে ওর ভেঙে পড়লে চলবে না। সে ভেঙে পড়লে বাকিদের সামলাবে কি? তখন নিজেকেও সামলিয়ে হাসনা বেগমকে জড়িয়ে সান্ত্বনা দিয়ে বলল নেহা। কেঁদো না জেম্মা, জলদি দেখবে, জলদি সব ঠিক হয়ে যাবে। হাসনা বেগম চাইলো নিহার পানে, সেও জড়িয়ে ধরলো নিহাকে। তারপর এগিয়ে গিয়ে নিহা হাসনা বেগমকে একটা চেয়ারে বসাতে চাইলে তৎক্ষণাৎ ওটি থেকে বেরিয়ে আসেন একজন ডাক্তার। তিনি বেরোতেই 5 জনের ছুটি যায় সেদিকে। ডাক্তার সাহেব কিছু ওষুধপত্র নোট করে দিতেই রূপক আর তাজুল মিলে ফার্মেসিতে যায়। সেখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু মেডিসিন এনে দিতেই একজন নার্স সেগুলো নিয়ে ওটিতে ঢুকে। ডাক্তার সাহেব জানায় কিছুক্ষণের মধ্যে মাহবুবা সুলতানের অপারেশনের কাজ শুরু হবে। তখন ডক্টর চলে যেতে চাইলে তার আগেই তড়িঘড়ি করে সামনে এসে বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে নিহা, ডক্টর, আমার মা ঠিক হয়ে যাবে তো? তড়িঘড়ি করে শুধালেন ডাক্তার সাহেব। দেখুন, এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না। অপারেশন সম্পূর্ণ হোক, তারপর দেখা যাবে। বাকিটা উপরওয়ালার হাতে। বলেই তিনি ভিতরে ঢুকে গেলেন। চিন্তিত নিহা একবার এপাশ তো আরেকবার ওপাশ পায়চারি করছে আর মনে মনে দোয়া করছে অনিলা তাকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক যা হয়ে যাবে। তাও মেয়েটার মনের অস্থিরতা কমছে না কিছুতেই। হাসনা বেগম বাইরে বসে তাসবিহ পাঠ করছেন, সবাই মনে মনে দোয়া পড়ছেন তার জন্য। এদিকে ইমতিয়াজ বেরিয়ে গেছে খানিকক্ষণ আগে, যার সময় কার সঙ্গে যেন ফোনে কথা বলতে বলতেই বেরোলো। এদিকে রৌশন চৌধুরী প্রিয়াকে ফোনে না পেয়ে কল দিলেন বাড়িতে। রিসিভ করলো অনুতপ্তা। প্রিয়ার কথা জিজ্ঞেস করতে তিনি জানালেন প্রিয়া সকালে বেরিয়ে গিয়েছেন। তারপর কল কাটলেন রৌশন। অনুতপ্তা কলটা কাটতে কেমন অন্যমনস্ক হয়ে গেল। প্রিয়া চৌধুরী কি তাহলে রাগ করে সবার উপর ফোনটা সুইচ অফ করে রেখেছেন, নাকি কিছু হয়েছে? তার ভাবটার শুধু ছিঁড়তেই তন্ত্রের মধ্যে উপর থেকে ডাক এলো রিমের। মা, ও মা, একবার উপরে এসো তো। তিনি উপরে তাকিয়ে জবাব দিলেন, আসছি মা। তারপর মোর্শেদাকে 1 কাপ চা এগিয়ে দিয়ে উপরের দিকে পা বাড়াতেই তদিমধ্যে প্রশ্ন তুললেন তিনি। ছোট বৌমা, কে কল দিয়েছিল? মা, ভাইজানকে কল দিয়েছেন। ও মা, সে কি, কিছু হয়েছে? মোর্শেদা চিন্তা করলেন, ভেবে ঘটনাটা এড়াতে অনুতপ্তা স্বাভাবিক কণ্ঠে বললেন, না মা, তেমন কিছু হয়নি, ওই আর কি, একটা দরকারে কল দিয়েছিলেন। ও আচ্ছা। আমি আসছি তাহলে মা, রিমে ডাকছিল। বলেই উপরের দিকে পা বাড়ালো। একইভাবে পুরো হাসপাতাল জুড়ে এখনো নীরবতা বিরাজমান। এতক্ষণ হয়ে গেল, এখনো কোনো খবর এলো না মাহবুবা সুলতানার। এভাবে সময় পেরোতে প্রায় 2 ঘন্টা অতিক্রম করে গেল, অথচ দেখা মেলেনি কোনো নার্স বা ডাক্তারের। সকলের বিষণ্ণতা ছড়িয়ে এবার দ্বিগুণ। নিহার বুকের ভেতরটা কেমন করে ধুকপুক করে উঠল। মনে হচ্ছে সময় যেন থমকে আছে এক জায়গায়। দেয়াল ঘড়ির কাঁটাটা এক গলেও তখন তা ধরা দিচ্ছে না কারোর মনে। ঠিক তখনই ওটির লাল বাতিটা একবার ঝিলিক দিয়ে নিভে গেল। সবাই একসাথে চমকে উঠে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা ভেঙে দরজাটা আস্তে করেই খুলে গেল। প্রথমে একজন নার্স বের হলো, তারপর ডাক্তার সাহেব। সবার চোখ তখন একসাথে তাদের দিকে স্থির হয়ে আছে, কেউ কথা বলার সাহসটুকুও পাচ্ছে না। তখন ডাক্তার মাস্কটা খুলে ধীর গতিতেই বললেন, অপারেশন সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন তিনি বিপদমুক্ত আছেন। তবে পরবর্তী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। ওনাকে আইসিইউতে রাখতে হবে, তাহলেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এবার যেন কিছুটা স্বস্তি টানলো সকলের মস্তিষ্কে। তাজুলের চোখ বেয়ে তখন অশ্রু গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা, তবে সেটা দুঃখের নয়, স্বস্তির। ঠোঁটের ফাঁক গলে ধ্বনিত হলো বাক্য, আমার স্ত্রী তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো ডাক্তার সাহেব? মাথার রক্ত নেড়ে আশ্বস্ত করলেন। হ্যাঁ, এখন স্টেবল। আমরা আইসিইউতে শিফট করব, আপনারা দূর থেকে দেখবেন। এতক্ষণ ধরে বুকের মধ্যে জমে থাকা ভয়টা যেন এবার এক নিঃশব্দে উড়ে পালিয়ে গেল নিহার। তার চোখ তখন চকচক করে উঠল, ঠোঁটে অল্প হাসি প্রসারিত হলো। মুসলিম শিকদার চুপচাপ দাঁড়িয়ে ছিলেন তাদের থেকে খানিকটা দূরে। দ্রুত পায়ে এগিয়ে এসে ডক্টরের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, রুগীকে আমরা কবে বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো ডাক্তার সাহেব? সেটা এখন বলা যাচ্ছে না, সুস্থ হলেই। তখন ডাক্তার সাহেব স্থান ত্যাগ করতে আইসিইউর সামনে এসে একজন নার্স জানিয়ে দিলেন। বাক্যটা বলে ইতিমধ্যে তিনিও স্থান ত্যাগ করেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সবাই এবার কিছুটা স্বস্তি পেলে বসলো সামনে থাকা চেয়ারগুলোতে। হ্যালো রাকিব। ফোনের অপর পাশ থেকে ইমতিয়াজের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই খানিকটা দূরে সরে আসে রাকিব। এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে এগিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে বলল, মম কোথায়? কথাটা কর্ণগহ্বরে পৌঁছাতেই এক প্রকার আতঙ্ক ভর করে উঠল ইমতিয়াজের বক্ষগহ্বরে। সে তড়িঘড়ি করে শুধালো, ভেতরে মানে? মমকে আমি কতবার বারণ করেছি এই লোকের সঙ্গে না যেতে। লোকটা একটা ধড়িবাজ, জানা নেই মমের। জলদি ভেতরে যাও, দেখো মম ঠিকঠাক আছে কিনা। ইমতিয়াজের কথা মতো দৌড়ে গেল রাকিব। ভালো করে অফিস কক্ষ সহ সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু কোথাও নেই তারা। বক্ষে এক রাশ আতঙ্ক নিয়ে ফের এসে হাঁপাতে হাঁপাতে শুধালো রাকিব, নেই? কি বলছো তুমি? ভালো করে সব জায়গায় খুঁজে দেখেছো তো? ও শিট, মমকে আমি কতবার বারণ করেছি নির্বাচনের আগে কোথাও না বেরোতে। সে তো শুনলই না, চলে গেল। তো আবার ওই লোকটার সাথে। তোমার মাথা আর আমার মুন্ডু, বলেছিলাম না মমকে নিয়ে একা না বেরোতে। বাক্য শেষ করার সুযোগ দিল না ইমতিয়াজ। রাগান্বিত কণ্ঠে দাঁত চেপে ফোনটা কাটার সময় তড়িঘড়ি করে শুধালো, ফোনটা রাখো, আমি আসছি। কংক্রিটের আস্তরণে মোড়া বিশাল আকৃতির দেয়াল ছাড়িয়ে অদূরে বড়সড় একটা দিঘি দৃষ্টির সীমানায় পড়ছে। চারিদিকে যত দূর অবধি চোখ যায় তত দূর অবধি দৃষ্টির সীমানায় পড়ে বড় সেগুন গাছগুলো যেন একটার সাথে একটা দাঁড়িয়ে থেকে বহু যুগ ধরে রেখেছে এক দিঘির পার্শ্ববর্তী প্রাকৃতিক সৌন্দর্যতা। তার থেকে কিছুটা অদূরে বুটবুট শব্দে স্রোতের তালে তাল মিলিয়ে ছুটে চলছে কয়েকটি ইঞ্জিন চালিত নৌকা। পার্শ্ববর্তী একটা বাংলো ভেতরে চেয়ারের সাথে হাত পা বাঁধা মানবী তখন ঝিমুচ্ছে নিঃশব্দে। তখনই কারোর পায়ের বুটের টুকটুক শব্দে নিদ্রা ভঙ্গ হয় তার। চোখের পাতা মিলতেই দৃষ্টি নিবদ্ধ হলো কালো মুখোশধারী এক যুবকের দিকে। নিভু নিভু চোখে ঝাপসার তরে প্রিয়া যতটুকু আন্দাজ করতে পারল, যুবকের বয়স হয়তো 30 থেকে 35 হবে। যুবককে সায় দিয়ে নিজের শুকিয়ে আসা কাঠ গলায় ঢোক গিলে কোনো রকমের শব্দ তুলল সে। পানি? ঠোঁট বাঁকালো নিঃশব্দে যুবক এগিয়ে গিয়ে পাশের কাঠের তৈরি টেবিলটা থেকে একটা পুরনো কাচের গ্লাসে পানি এগিয়ে সম্মুখে রাখলো প্রিয়ার। হাত পা বাঁধা মুক্তহীন প্রিয়া মাথা তুলে চাইল, তখন আবারও রুক্ষ ঠোঁটের ফাঁক গুলিয়ে বলল, পানি। লোকটা চোখ তুলে তাকাতেই তার রুক্ষ দৃষ্টির ইশারায় বোঝালো হাতের বাঁধনটা মুক্ত করতে। কিন্তু যুবক কি শুনবে তার কথা? তখনও প্রিয়ার মধ্যে সম্পূর্ণ জ্ঞানটুকু নেই, নিভু নিভু ঝাপসা দৃষ্টিতে ইঙ্গিত করছে। ততক্ষণে পেছন থেকে ভেসে এলো অপর একটি মুখোশধারী যুবকের কণ্ঠস্বর, কাজ হয়েছে। ঘাড় ঘোরালো যুবক, তার ধাঁচেই প্রত্যুত্তর করলো, না। তখন মুখোশের আড়াল থেকে অপর যুবক দাঁত চেপে বিড়বিড়ালো, এতক্ষণ ধরে কি করছিলে? কাজটা করতে। ক্রোধিত হলো যুবক, বলল, তাহলে করনি কেন? কুল পানি চাইলো উনি। তোমাকে এখানে পানি সেবা দিতে পাঠিয়েছিল বস। যুবকের কাট কাট ধাঁচের আওয়াজ তার কথার পাছে প্রত্যুত্তর করলো আগের যুবক, ওরিন তো পুরোপুরি জ্ঞান নেই, এখনো ইঞ্জেকশনের রেস কাটেনি। আহাম্মক, তোমাকে এখানে ডক্টরি করতে পাঠানো হয়নি, না তো পানি সেবা দিতে। বস জানলে কি হতে পারে বলে ধারণা আছে তোমার? মাথা নমিত করলো যুবক, সরি। জলদি করো ফাস্ট, কিছুক্ষণের মধ্যে বস এসে পড়বে। এর মধ্যে যদি জানতে পারে আমাদের কাজ এখনো হয়নি,
তাহলে কি করতে পারে বলে ধারণা আছে তোমার? কিসের ছড়ি ফড়ি? এবার তোমাকে আমিও বাঁচাতে পারবো না। যেও না রেজার। সরি। কদম থামালো যুবক, ফের প্রিয়ার পানে সচকিত দৃষ্টিতে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, কাজটা জলদি করো, আমি গেলাম, কিছুক্ষণের মধ্যেই বস আসবেন। দ্বিতীয় যুবকের কথার পাছে নিঃশব্দে মাথা নাড়ালো যুবক। রেজা চলে যেতেই লোকটা ঘাড় ফেরালো প্রিয়ার দিকে। হাসপাতালের ভেতরটাও এখনও চাপা উত্তেজনা, সবাই ভীষণ আশাবাদী কিছুক্ষণ পর সবাই মাহবুবাকে দেখতে ভেতরে প্রবেশ করবে। নিহার টেনশনে যান যায় যায় অবস্থা, যদিও ডক্টর বলেছে তিনি এখন ঝুঁকিমুক্ত। ভাবতে ভাবতেই এরই মধ্যে একজন নার্স এসে ডেকে গেল সবাইকে। সকলেই তাড়াহুড়ো করে সেদিকে ছুটে গেল। নার্স জানালো দুজন দুজন করে দেখা করে আসতে, যার দরুন মাহবুবা একজন স্ট্রোকের রোগী। আগেও ওনার একবার ব্রেন টিউমারের জন্য অপারেশন হয়েছিল। নার্সের কথা মতো তাই হলো। প্রথমেই তাজউল নিহা ঢুকলো ভিতরে, যদিও হাসনা বেগমকে বলেছিল সে দেখা আসতে, কিন্তু তিনি বাবা মেয়েকে পাঠিয়ে দিলেন। এরপর দুজনে গেল মাহবুবাকে দেখতে। দরজা ঠেলে আস্তে করে ভিতরে প্রবেশ করতেই রুম জুড়ে ছড়িয়ে পড়লো এক অন্যরকম নিস্তব্ধতা। নিহার মনটা খচ করে উঠল। দৃষ্টি জুড়ে তাকাতে চোখ গেল সাদা চাদরে মোড়ানো বেডের দিকে, যেখানে মাহবুবা শুয়ে আছেন নিঃশব্দে। পাশেই স্ট্যান্ড থেকে স্যালাইন ঝুলছে। মনিটরের মাঝে হালকা শব্দে রোগীর অবস্থার সংকেত দিচ্ছে। বাবা মেয়ে একে অপরের দিকে তাকালো অসহায় দৃষ্টিতে, তারপর ধীর গতিতে অগ্রসর হলো ভিতরের দিকে। নিহা মায়ের মাথার কাছে গিয়ে দাঁড়ালো নিঃশব্দে। মনটা তার দুমড়ে মুচড়ে উঠছে। এতদিনের শক্ত থাকা মানুষটাকে এতটা অসহায় অবস্থায় দেখে তার বুকটা কেঁপে উঠছে। সে খুব আস্তে করে মেয়ের হাতের কাছে হাত রাখলো, কিন্তু ছুলো না। বুকটা এখনো ধরফর করছে। তাজুল ইশারায় সান্ত্বনা দিলেন মেয়েকে। বাবার জোর পেয়ে বসলো মেয়ের মাথার কাছে। তখন হঠাৎ কারোর আঁচ পেয়ে দৃষ্টি জুড়ে তাকালো মাহবুবা। চোখের সামনে স্বামী সন্তানকে দেখে চোখে জল আদর রাখতে পারলেন না তিনি, কেঁদেই দিলেন। চোখ থেকে গড়িয়ে পড়েছে কয়েক ফোঁটা নোনা জল। নিহা শক্ত করে মায়ের হাত আঁকড়ে ধরে কেঁদে দিল। তাজুল দুজনকে সান্ত্বনা দেওয়ার প্রয়াসে হৃদয় ভাঙ্গা চাপা কান্নায় জর্জরিয়ে চোখের জল ছেড়ে দিয়ে শুধালেন, তোরা যদি এমন করিস মা, তাহলে আমি নিজেকে সামলাবো কি করে? বলেই হু হু করে কেঁদে দিলেন তিনি। নিহা বাবার হাত আঁকড়ে ধরে এক হাত চোখের জল মুছতে মুছতে বলল, কই আমি কাঁদছি না তো বাবা, তোমরা শুধুই কাঁদছো। দেখো মা কাঁদছে। আরে কিছু হয়নি আমাদের, দেখবে মা একদম ঠিক হয়ে গিয়েছে। মাহবুবা ইশারায় বোঝালো তাদের কান্না না করতে। সে ঠিক আছে, তবুও কাঁদছেন তাজউল সহধর্মিণীর হাত আঁকড়ে। মাহবুবা শুধু হাসলো স্বামী সন্তানের পাগলামিতে। এরই মধ্যে একজন নার্স ঢুকলেন ভিতরে, কিছু মেডিসিন আর ইঞ্জেকশন দিয়ে। নার্স তাদের সরে দাঁড়াতে বলে ইঞ্জেকশন রেডি করলো। নিহা জিজ্ঞেস করলো মাহবুবাকে কয়দিন পর বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে। নার্স জানালো রোগী সুস্থ হলে ডক্টর বলে দিবেন। আপাতত রোগীর খাওয়া দাওয়ার ব্যাপারে স্যালাইন দেওয়া হয়েছে, আর সুস্থ হওয়ার জন্য তারা মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট দিচ্ছে। তারপর যাওয়ার সময় নার্স জানিয়ে গেল 5 মিনিটের মধ্যে তাদের বেরিয়ে আসতে। রোগীকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, রোগীর ঘুমের প্রয়োজন। নার্সের কথা মতো নিহা লাস্টবার মায়ের মাথায় হাত বুলিয়ে চলে এলো। তাজুল শেষবার এক পলক তাকালেন ঘুমন্ত মাহবুবার দিকে। এরপর তিনিও চলে এলেন। বাইরে এসে চেয়ারে বসতেই হাসনা, অনিরা আর বাকিরা ছুটে এসে জিজ্ঞেস করলো মাহবুবার কথা। নিহা বলল তাকে মেডিসিন দেওয়া হয়েছে, এখন রেস্ট করছে, তাই আর বাকিরাও ভিতরে গেলেন না। মাহবুবা জাগলেই তারা ভিতরে গিয়ে দেখে আসবেন। ইতিমধ্যে মুসলিম শিকদার খোঁজ করলেন ইমতিয়াজের। তার কথা এতক্ষণে সবার মনে পড়লো ছেলেটার কথা। সেই যে কখন বেরিয়েছিল এখনও তো এলো না। চিন্তিত হলো নিহা। সে উঠে গিয়ে কল লাগালো ইমতিয়াজের ফোনে। পরপর কয়েকটা কল লাগালো, এতেও কাজ হলো না। তারপর খানিকটা দূরে গিয়ে আবারও কল দিল। এবার ফোনটা সুইচ অফ দেখাচ্ছে তার। চিন্তিত নিহা মুখ গোমরা করে চলে এসে বসলো চেয়ারে। হাসনা জিজ্ঞেস করলো, কিরে মা, কল ধরেছে ও? নিহা মুখটা মলিন করে প্রত্যুত্তর করলো, না জিম্মা, উনি তো ফোন তুলছে না কারো। আশ্চর্য হলো সকলে। হামসা বললেন, কি বলিস মা, ফোন তুলছে না মানে? আবার দেখ তো। না গো জিম্মা, কাজ হলো না, তখন ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল ওনার। এবার সকলেই আরেক দফা আশ্চর্য হলো, একসঙ্গে স্তব্ধ। তাজুল বললেন, আমরা গিয়ে দেখবো নাকি? ও তো গার্ড নিয়ে বেরোলো না। আশ্চর্য হলো নিহা। তড়াক করে তাকিয়ে বলল, কি বলছো বাবা? শুনেছি ওনার তো আবার অনেক শত্রু, তাহলে গার্ড নিয়ে বেরোয়নি? না আপু, গার্ডরা তো সবাই হসপিটালের বাইরে,
একটু আগেই দুজনকে দেখে এলাম বাইরে দাঁড়িয়ে থাকতে। কি বলছিস বাবা, তুই দেখেছিস ওদের? হ্যাঁ মা, আমি তো বাইরে থেকে এলাম, ঠান্ডা কিনতে গিয়েছিলাম। নেহা আবারও কল লাগালো চিন্তিত হয়ে। ইতিমধ্যে ওর শ্বশুরবাড়ির কারোর ফোনের নাম্বারও নেই এই মুহূর্তে। এই একদিনে আর কি বা করা যায়, এদিকে সবাই চিন্তিত। হ্যাঁ রে, রাজিয়া, প্রিয়া ফিরেছে তো? মোর শিকার কথার পাছে রান্নাঘর থেকে প্রত্যুত্তর ভেসে এলো রাজিয়ার। না গো দাদিজান, ছোট ম্যাডাম তো বাড়ি ফিরেনি আজকে। কি বলছিস? দুপুর গড়িয়ে এলো, এখনো বাড়ি ফিরলো না ও? এমনি দিন তো দুপুরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে। মোর্শিকার কথা শেষ হতে না হতেই সিঁড়ি ভেঙে নেমে এলো অনুতপ্তা। বলল, কি হয়েছে মা? ছোট মোর্শিকা জানালো প্রিয়ার কথা। সে বাড়ি ফিরে নিয়ে শুনে এবার অনুতপ্তাও টেনশনে পড়লো বেশ। বলল, তো এমন বেখেয়ালি নয় মা, সবসময় দুপুরে ফিরে আসে বাড়িতে। তাছাড়া ও বাইরের খাবার কম খায়। আমিও তো বুঝতে পারছি না ছোট বৌমা। হ্যালো রাকিব, মামের কোনো খোঁজ পেয়েছো? ফোনের অপর পাশ থেকে ভেসে এলো রাকিবের কাপা কণ্ঠস্বর। তাহলে কি পাও তোমরা? হ্যাঁ, সব কয়টা ছাগল পুষেছি আমি এতদিন ধরে। দাঁত চিপিয়ে কথাগুলো বলেই ফোন কেটে দিল ইমতিয়াজ। Damn it! না, এদের দিয়ে কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। বলে দ্রুত গিয়ে গাড়িতে উঠে বসলো ইমতিয়াজ। তারপর গাড়ি স্টার্ট দিল। জ্ঞান ফিরেছে? মধ্যবয়স্ক ব্যক্তির কণ্ঠে তৎক্ষণাৎ নত দৃষ্টি তুলে উত্তর দিল রেজার। জি বস। গড। বলে আবারও কাউচে গা এড়িয়ে দিল লোকটা। ঠোঁটে জুড়ে তার খেলা করছে থরথরে পৈশাচিক হাসি। সামনের টেবিলে পায়ের উপর পা তুলে তামাটে টান দিয়ে মধ্যবয়সী ব্যক্তি, তবে হয়তো 50 ঊর্ধ্ব, তবে ভাবভঙ্গিতে পুরো 30 বছরের যুবক। রাজনৈতিক আসার আগে থেকে প্রিয়ার প্রেমে মত্ত ছিলেন তিনি, যদিও বা দুর্ভাগ্যবশত বিয়েটা হয়ে গিয়েছিল রোশন চৌধুরীর সঙ্গে, তবে হাল ছেড়ে দেননি তিনি। প্রিয়া যখন ভার্সিটি পড়ুয়া তখন তার বাপ চাচাদের রাজনৈতিক দেখে অনুপ্রাণিত হতো। তখন থেকেই ভাবনা জেগে বসে সেও রাজনীতি করবে, তবে এই রাজনীতি তার সর্বনাশ ডেকে আনে। তার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে আগমন ঘটে এই দুর্বৃত্ত ব্যক্তির। তখন থেকে আজও লেলিয়ে আছে প্রিয়ার পিছু। বাতাসের আলোড়নে উত্তাল সমুদ্রের মতো ঢেউ খেলে যাচ্ছে বৃহৎ দিঘির পার্শ্ববর্তী ভূমিতে মাথা উঁচিয়ে শটান দাঁড়িয়ে থাকা সেগুন গাছগুলো। বাইরের এত শব্দ কান তালা লেগে যাওয়ার উপক্রম, যার তরুণ চারপাশে শটান দাঁড়িয়ে থাকা গাছ গাছালি থেকে ভেসে আসছে পক্ষী কুলের কিচিরমিচির শব্দ। তার থেকে কিছুটা অদূর থেকে ভেসে আসছে ইঞ্জিন চালিত নাওয়ের বুটবুট শব্দ। সব মিলিয়ে বেশ জমজমাট স্থানটা, এক প্রকার জঙ্গল এরিয়া বললেই চলে। এত শব্দের কোলাহলে চেয়ারের সাথে বেঁধে রাখা প্রিয়ার চোখ খুলে যায় হঠাৎ উত্তেজনায়। জ্ঞান ফিরতেই নিজেকে এবার পুরোপুরিভাবে আবিষ্কার করে শক্তপোক্ত এক কাঠের চেয়ারের সাথে বেঁধে থাকতে। যদিও হাত পা নাড়িয়ে বাধা মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা চালায় প্রিয়া, তবুও ব্যর্থ হয় সে। আমি কোথায় এসে পড়লাম, আর এখানেই বা কি করে এলাম? কি আনলো আমায়? বলতে বলতেই দৃষ্টি গেল তার থেকে কিছুটা অদূরে শটান দাঁড়িয়ে থাকা কালো পোশাকে মোড়া এক যুবকের দিকে। আশ্চর্য, প্রিয়ার ভেতরের পানি শুকিয়ে যায় তৎক্ষণাৎ। হৃদস্পন্দনের গতিও বাড়তে বাড়তে শুরু হয় ভয়ের তাড়নায়। ভারী শ্বাস গ্রহণ করে বিড়বিড়ায়, তার মানে আমি বন্দি? কিন্তু কে করলো? আমি? বলেই ফিরে গেল ঘন্টাখানিক আগের ঘটনায়। আরে পিয়াজে, তা কি ভেবে এতদিন পর স্মরণ করলে আমায়? বিপরীতে মুচকি হেসে চেয়ার টেনে বসলো প্রিয়া। বলল, তেমন কিছু নয়, তবে শুনলাম আপনি নাকি রাত বেরোতে পুরো মহল্লায় মহল্লায় ঘুরে ভোট কিনে আনছেন এসে। তা সেটা কি ভালো বিষয় রবিউল সাহেব? কথাটা বলে পায়ের উপর পা রাখলো প্রিয়া। রবিউল রহমান একক দৃষ্টিতে তাকালো তার পানে। তারপর কিছুক্ষণের গায়েব হয়ে যাওয়া হাসিটা পুনরায় ফিরিয়ে এনে শুধালো, কিছু খাবে পিয়া? প্রিয়া বুঝলো রবিউল কথা ঘোরাচ্ছে, তাই তাকে উদ্দেশ্য করে বাঁকা হাসিতে অভিযোগমূলক কণ্ঠে বাক্য উগরে দিল, আমি কিছু খেতে আসিনি রবিউল সাহেব, তবে আপনার কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। এভাবে ভোট কিনে আর ভোট চুরি করা কিন্তু সেই একই বিষয়, সেটা জানেন তো রবিউল সাহেব?
বলে চোখে পড়া চশমাটা খুলে আবার ফু দিয়ে পরে নিল প্রিয়া। এতক্ষণে নীরব থাকা রবিউল এবার কিছুটা থমথমে হয়ে গেল। এই প্রিয়াকে কিছুতেই কথা দিয়ে দমানো সহজ না। এই গভীর জলের মাছ, তাই একে অন্যভাবে ঘোরাতে হবে। তবে সেজন্যই হয়তো রবিউল পার্সোনালি ওকে এতটা পছন্দ করত। কিন্তু ভাগ্য কি করলো, ঠিক ওই রওশন চৌধুরীর গলার ওর থেকে ছুরি মেরে কেড়ে নিয়ে প্রিয়াকে ঝুলিয়ে দিল। যদিও সব দোষ ছিল প্রিয়ার বাবা আহমদ চৌধুরীর, তবে সেই প্রতিশোধ সে কোনো না কোনোভাবে নিয়েই নেবে। অতঃপর মুখে একটা হাসি বজায় রেখে ওর পাশে দাঁড়িয়ে থাকা একজনকে অর্ডার দিল রবিউল 2 কাপ কফি নিয়ে আসতে তাদের জন্য। তৎক্ষণাৎ মিনিট 5 মধ্যে 2 কাপ কফি নিয়ে হাজির হয় লোকটা। রবিউল বাঁকা হাসিতে 1 কাপ প্রিয়ার দিকে এগিয়ে দিয়ে আরেকটার নিজেই চুমুক বসালো। তারপর পাশের লোকটার সঙ্গে ইশারায় কিছু একটা বলতেই লোকটা ইশারায় ওকে রিল্যাক্স জানালো। তৎক্ষণাৎ ইতিমধ্যে প্রিয়ার কাপেও চুমুক বসালো। তারপর আস্তে আস্তে তার কাছে সব কিছু কেমন ঝাপসা হয়ে আসতে শুরু করলো। তারপর আর কিছুই মনে নেই ওর বর্তমান। প্রিয়ার এবার সব কিছু স্পষ্ট মনে পড়ে গেল। এবার আর বুঝতেই বাকি রইল না তার, যা করার ওই রবিউলি করেছে। ওকে কফির সাথে কিছু মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে এখানে নিয়ে এসেছে। কিন্তু প্রিয়া তো দমে যাওয়ার মেয়ে নয়। যত বাড়ি যত রকমেরই বিপদ পড়েছে নিজেই নিজের ঢাল হয়ে দাঁড়িয়েছে, যার দরুন ওর চারপাশের বিভিন্ন শত্রু লেলিয়ে আছে। এর আগেও 2 বার কিডন্যাপ হয়েছিল প্রিয়া, তখন নিজেই নিজের ঢাল হয়ে দাঁড়িয়েছিল। ওই রবিউল সহজে দমে যাওয়ার পাত্র নয়। বারবার প্রিয়াকে কিডন্যাপ করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখছে, কেউ যেন খুঁজে না পায় তাকে। এবারও ঠিক ওকে কিডন্যাপ করেছে ওই শয়তানটা, কিন্তু এবার কোথায় রেখেছে সেটা আন্দাজ করতে পারছে না প্রিয়া। চাইলেও হাত না পা নাড়াতে পারছে না। শয়তানগুলো ওকে এমনভাবে বেঁধে রেখেছে যা থেকে ছাড়া পাওয়ার উপায়ন্তর নেই। এভাবে কিছু সময় অতিক্রম হওয়ার পর হঠাৎই প্রিয়ার মাথায় একটা বুদ্ধি চেপে বসলো। তখন নিজের শীর্ণকায় আরও কিছুটা অভিনয় জুগিয়ে ডাকলো একজনকে নরম সুরে। কেউ আছো? 1 বার 2 বার 3 বার ডাকলো, কিন্তু হেলদোল নেই কারোরই। তৎক্ষণাৎ বাইরে থেকে একটা জিপ আসার শব্দ বাড়ি খেলো প্রিয়ার কর্ণগহ্বরে। হঠাৎ গাড়ি আসার শব্দে প্রিয়ার মস্তিষ্কটা আরও সচল হয়ে উঠল। সে বোঝার চেষ্টা করলো বাইরের শব্দটাকে। তদের মধ্যে একটা আওয়াজ ভেসে এলো, কোনো এক মধ্যবয়স্ক ব্যক্তির। শব্দটা বোধহয় এমন ছিল, সব ঠিকঠাক আছে তো? জি বস, আপনি চাইলেই দেখতে পারবেন। কণ্ঠস্বর দুটো কর্ণগহ্বর অবধি পৌঁছাতে তৎক্ষণাৎ প্রিয়ার কলিজাটা যেন খামচে ধরলো কোনো এক ভয়ানক নরপিশাচে। আতঙ্ক প্রিয়া তৎক্ষণাৎ এদিকে ওদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে ব্যস্ত হলো। তদের মধ্যে এদিকেই এগিয়ে আসা বড় বড় পদধ্বনি কর্ণগহ্বরে বাড়ি খেতে লাগলো প্রিয়ার। দৃষ্টিটা ডান দিকে পড়তেই অদূরে একটা ছুরি দৃষ্টিতে মিলল প্রিয়ার। কিন্তু যতদূর মনে হচ্ছে এই মুহূর্তে ছুরিটা হাতের নাগাল পাওয়াটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তাও হাল ছেড়ে নেই প্রিয়া। শরীরের সর্বশক্তি ব্যয় করে চেয়ারটাকে ঝাঁকিয়ে এগোতে লাগলো ছুরিটার দিকে। ভয়ে আতঙ্কে দুটোই এক মুহূর্তে ঘিরে আছে প্রিয়াকে। ইতিমধ্যে লোক দুটোর আওয়াজও খুব সন্নিকটে। এদিকে মাহবুবার অপারেশনের খবর জানতে কল এলো চৌধুরী বাড়ি থেকে। কলটা তৎক্ষণাৎ রিসিভ করলো নিহা। ফোন কানে ধরেই ওপাশ থেকে ভেসে এলো পারভিনা খাতুনের কণ্ঠস্বর। তিনি কণ্ঠে কিছুটা আগ্রহ মিশিয়ে ডাকলেন নিহাকে। হ্যাঁ রে নিহা মা। জি মামুনি বলো। হ্যাঁ রে মা, আমাদের মেহবুবা আপার কি খবর? জ্ঞান ফিরেছে তো? হ্যাঁ মামুনি, মায়ের তো জ্ঞান ফিরেছে, তবে কথাটা বলতে গিয়েও তৎক্ষণাৎ জিভের আগায় আটকে গেল নিহার, যার দরুন ওর মস্তিষ্কে বাড়ি খেলো এই মুহূর্তে ইমতিয়াজের কথাটা ওনাকে জানানো ঠিক হবে না বলে। তাহলে আরেক তোলপাড় শুরু হয়ে যাবে, তিনি টেনশনে ভেঙে পড়বেন। তৎক্ষণাৎ ওপাশ থেকে শব্দ ভেসে এলো, কি রে মা, থামলি কেন? কিছু বলতে চেয়েছিলি তুই, কি হয়েছে? না মামুনি, কিছু হয়নি। আসলে মায়ের অপারেশন সুস্থভাবে হয়েছে, তো মা এখন রেস্ট করছে। ডক্টর বলেছেন মেডিসিন দিয়েছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয় রে মা। আপাকে আল্লাহ যেন জলদি সুস্থ করে দেয়। চিন্তা করো না মামুনি। আচ্ছা তোমরা ভালো থেকো, কলটা রাখছি আমি, নার্স এসেছেন। আচ্ছা মা। কলটা কেটে দ্রুত এগিয়ে গেল নেহা। তুমি শিওর? ওকে ফাইন, হ্যাং আপ দ্য ফোন। বলে দ্রুত কলটা কেটে আবারও গাড়ি উঠল ইমতিয়াজ। দুপাশে শটান লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা বটবৃক্ষের মাঝে বিশাল হাইওয়ে দিয়ে
হঠাৎ করে অতিক্রম করে চলে গেল 4-5টা গাড়ি। এরপর সাঁই সাঁই বাতাসের তুপে গাছপালাগুলো নড়লেও সারা মিলল না কোনো অস্তিত্বের। গাড়ি তো দূরে থাক, একটা মানুষের অস্তিত্বও মিলল না তখন। কিছুক্ষণ বয়ে গেল নীরবতা। এরপর কিছুক্ষণ বাদে এবার একটা বাইক অতিক্রম করে গেল রাস্তাটা দিয়ে। পিছন থেকে যে ক্রমাগতভাবে একজন মানবী ডেকে যাচ্ছে, এটি হেলদোল নেই কারোর। আকাশটাও হঠাৎ কেমন ঘুটঘুটে হয়ে আসছে। এই তো কিছুক্ষণ আগেও সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে আধারে মরে গেল কিভাবে? বোধহয় বৃষ্টি নামার ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। তবে এই মুহূর্তে কোথায় যাবে প্রিয়া? কার কাছে আশ্রয় চাইবে, যেখানে তার কথা শোনার মতো একটা কাকপক্ষীও নেই, আর না তো কোনো গাড়ির দেখা মিলছে? কি করবে ও? ওই শয়তানগুলো হয়তো এতক্ষণে ওর পিছু নিতে নিতে এই অবধি চলেই আসছে। কোন দিকে রওনা হবে? কোথায় আশ্রয় নেবে? ইতিমধ্যে ঝুম বৃষ্টি পড়াও শুরু করে দিয়েছে। চারিধার আর ধারে মোড়া, তারই সাথে বৃষ্টির তোপে ঝাপসা চারিপাশ। তবে ওকে দমে থাকলে হবে না, তুনোই প্রাণ থাকা অবধি ওই শয়তানগুলোর সাথে লড়ে যেতেই হবে ওকে। এর মধ্যে ফোনটাও হাতের কাছে নেই, ভুল ক্রমে কোথাও ফেলে এসেছে ফোনটা। এদিকে ভালো হলেও আরেকদিকে হেল্পলেস প্রিয়া। যদিও লোকেশন ট্র্যাক করে ওর পিছু নিত এবং পেয়েও যেত, তবে এখন তো কারোর সাথে কন্ট্যাক্ট করার মতো অবস্থাতেও নেই। এখন কি করবে ও? ও গড, সব বিপদ বুঝি একসাথেই লাগে। তা কোনো রকমে কাটা পাটা নিয়ে ল্যাংড়াতে হাইওয়ে ধরে এগোতে লাগলো প্রিয়া, গলা শুকিয়ে কাট। কেউ আছেন? নির্জন এ রাস্তায় কেউ শুনল না প্রিয়ার কথা, কারোর কান অবধি পৌঁছালো না ওর আওয়াজ। আজ যেন প্রকৃতিও ভয়াবহ রূপ ধারণ করে আছে। নয়তো কি এ অবেলায় হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হতো, যার দরুন এখন সাহায্য চাওয়ার মতো কাউকে চোখেই পড়ছে না প্রিয়ার। ইতিমধ্যে চারিদিকে দৃষ্টিপাত হতে যতদূর অবধি চোখ যায় ততদূর অবধি শুধু ঝুম বৃষ্টির দূরে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। এভাবে পা দুটো টেনে টেনে কিছু দূর এগোতে কিছু আওয়াজ এসে কর্ণপাত হলো প্রিয়ার। শব্দটা যেন ধারের কাছে কোথাও থেকে আসছে। দুজন যুবকের চাপা কণ্ঠস্বর ভেসে আসছে। পেলি রেজার কি না রে ভাই, বস মনে হয় এবার আস্ত রাখবে না আমাদের। এবারও পাখি পালালো আমাদের হাতের নাগালের বাইরে। বলি সেটা, এটা হতে পারে না। নিজের ওপর আস্থা রাখ, এভাবে পালিয়ে যেতে পারে না আমাদের শিকার। ফিরে গিয়ে কি জবাব দেবো আমরা বসকে? কিছু জানি না ভাই, কিচ্ছু জানি না। আগের বারের লোকগুলোর মতো এবারও বস আমাদের শ্যুট করে দেবে। লোকটা হতাশা নিয়ে বলল, না রেজার, এটা বলিস না। কলিজা আমার হাতে চলে আসছে ভাই। তাহলে ভালোই মন দিয়ে খোঁজ ওকে, পালাতে যেন না পারে। রেজারের কথা শেষ হওয়া মাত্রই দুজন দুই দিকে ছুটে গেল। এদিকে কোনো কোল কিনারা না পেয়ে কাটা পাটা নিয়ে পরনে জর্জের শাড়িটা কোনোভাবেই টেনে ধরে রাস্তাটা ধরে অতিক্রম হতে লাগলো প্রিয়া। আজ বোধ হয় ওর মতো কপাল পোড়া আর কেউ নেই। সব দিকে দিশাহারা হয়ে ছুটছেও। তবে এভাবে ছুটতে ছুটতে কিছু দূর এগোতেই ঘটে গেল আরেক ঘটনা। কোথা থেকে যেন কালো গাড়ি এসে ধাক্কা দিয়ে বসলো হঠাৎ। মুহূর্তেই ছিটকে গিয়ে ধাক্কা খেয়ে পড়লো গাছের ওপর। ভাগ্যক্রমে হাত দুটো তারা গাছ ধরে ফেলায় তখন আর আঘাত হানতে পারল না কপালে। তবে শরীরের ভারসাম্যতা ধরে রাখতে না পারায় দুম করে পড়ে গেল স্লাইডে। তৎক্ষণাৎ গাড়ি থেকে তড়ুঘড়ো করে দৌড়ে নেমে আসলি যুবক চিৎকার করে বলতে থাকে, মম। একের পর এক তামাটে টান দিয়ে মাটিতে পিষে দিচ্ছে 50 ঊর্ধ্বের ব্যক্তি। চোখ মুখ তার আগুন ঝরা ক্রোধ। আবারও হাত ছেড়ে পাখি পালালো ওর। শিট! তবে যাবে আর কোথায়? ওর লোক ঠিক ধরেই আনবে প্রিয়াকে। ভাবতে ভাবতে ওর দৃষ্টির সামনে এসে দাঁড়ালো এক যুবক। তৎক্ষণাৎ কৌতূহলতায় ভ্রু গুটালেন তিনি। পেলে? লোকটা জড়তায় কাঁপতে কাঁপতে জবাব দিল, না না স্যার, আসলে রাস্তাঘাটে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছিল, তাই তুমুল বৃষ্টির চুপে চারিধারে অন্ধকার দেখাচ্ছিল, তাই আমরা এখনো হদিস পাইনি প্রিয়া ম্যাডামের। কথাটা শেষ হওয়া মাত্রই ঠাস করে উঠল লোকটার গালটা। সজোরে এক চর বসে এক লাঠিও বসালো গাড়িটায়। সঙ্গে সঙ্গে গাড়িটা সঙ্গে লোকটাও কেঁপে উঠল। দাঁতে দাঁত পিষে চমকালো রবিউল। আবারও পাখি পালালো খাঁচা ছেড়ে। তোমাদের মতো এত গণ্ডমূর্খদের কি জন্য এতদিন ধরে পুষে রেখেছি আমি? একটা মহিলাকে আটকে রাখতে পারো না? সব কয়টা ছাগল পুষেছি আমি, আবারও খামারে ছেড়ে দিয়ে আসবো।
বলেই আর দাঁড়ালো না রবিউল, গাড়িতে উঠে বসলো। গাড়িটা স্টার্ট দিতেই দূরে সরে দাঁড়ালো লোকটা, নয়তো দেখা যাবে রাগের তুপে এতক্ষণে ওকে পিষে মেরে চলে যাবে লোকটা। একে বিশ্বাস নেই। কাজ শেষ তো কাজের লোকদের মেয়াদও শেষ। কিছুক্ষণ আগেই মাহবুবার ঘুম ভাঙলো, মাত্রই সকলে তার সাথে দেখা করে এলো। যদিও এখন আগে থেকে কিছুটা স্বাভাবিক আছে, তবে ডাক্তার বলেছেন আরও একদিন পর রিলিজ দেওয়া হবে তাকে। সেদিকে চিন্তামুক্ত হলেও এদিক থেকেই স্বামীর চিন্তায় মেয়েটা ভেতর থেকে ভেঙে আসছে। যতই বিয়েতে মত না থাক, সে ব্যক্তি এখন তার স্বামী। তাছাড়া একজন স্ত্রী হয়ে স্বামীর বিপদ হলে টেনশন করবে না? লোকটাকে ও যতটা খারাপ ভেবেছিল তা কিন্তু নয়। একটা অচেনা মেয়ে হয়েও পছন্দের বিরুদ্ধে হলেও সব দিক থেকে কত সাপোর্ট দিয়ে এসেছে ওকে। এমনকি বিয়ের কোণে বদলে যাওয়ায় মাকেও আওয়াজ তুলতে দেয়নি তার বিরুদ্ধে। যদিও প্রিয়ার সাথে মেয়েটার একটা সমস্যা হয়েছিল, নেহা এসব কিছু মনে রাখেনি, না তো রেখে চলে। কিন্তু তার জল্লাদ শাশুড়ি তাকে এই জীবনে ছাড়বে বলে মনে হয় না। তবে সব চিন্তা এক পাশে ফেলে আবারও ফোন তুলল নেহা। না, এবারও ফোনটা সুইচ অফ ওর। এর মাঝেই হঠাৎ চেঁচামেচির শব্দ ভেসে এলো নিচে। ও সিঁড়ির কাছেই ছিল, আওয়াজটা অনুসরণ করে দ্রুত নেমে গেল। গলাটা খুব চেনা পরিচিত ঠেকল নেহার। দৌড়ে এগিয়ে যেতে তৎক্ষণাৎ ইমতিয়াজকে দেখে থমকালো মেয়েটা। তবে আরেক দফা আশ্চর্য হলো ওর কোলে প্রিয়া চৌধুরীকে দেখে। পা দিয়ে রক্ত ঝরছে ওনার। দৌড়ে এগিয়ে এলো নেহা। তৎক্ষণাৎ সকলকে এড়িয়ে ভিতরের দিকে অগ্রসর হচ্ছে ইমতিয়াজ। পেছন থেকে আতঙ্কিত নেহা তৎক্ষণাৎ বলে উঠল, ওনার কি হয়েছে মিনিস্টার সাহেব? হঠাৎ পা থেকে এত রক্ত কেন ঝরছে? পরে বলছি নেহা, এখন ছড়ো। মমকে প্রাইমারি ট্রিটমেন্ট দিতে হবে। ওর ডাকে সাড়া দিয়ে তৎক্ষণাৎ দুজন নার্স এগিয়ে এলো এদিকে। ইয়েস, মমকে ভেতরে নিয়ে যান। গুড ট্রিটমেন্ট শুড বি গিভেন টু মাই মম, ফাস্ট। বলেই ভেতরে নিয়ে গেল অবচেতন প্রিয়াকে। এরই মাঝে ফোন তুলে কাকে যেন কল লাগাতে লাগাতে বাইরের দিকে অগ্রসর হচ্ছিল ইমতিয়াজ। সামনে এসে দাঁড়ালো নেহা। হঠাৎ নেহাকে দেখে ফোন কানে ধরে কদম থামলো ইমতিয়াজ। তৎক্ষণাৎ চোখে মুখে বিষণ্ণতার ছাপ ধরে রেখে অত্যাধিক কৌতূহলতায় শোধালো মেয়েটা। কোথায় যাচ্ছেন মিনিস্টার সাহেব? আর এমপি ম্যাডামেরই বা কি হলো? মমের চোট লেগেছে পায়ে। ওমা, কিভাবে? তপ্ত শ্বাস ছাড়লো যুবক। সে অনেক কথা নেহা, রাতে ফিরে জানাচ্ছি। কিছু শুনেন না? দরজার সম্মুখীন হয়েও কদম থামলো যুবক। কান থেকে ফোনটা নামিয়ে পিছন ফিরে আবারও এগিয়ে এলো স্ত্রীর নিকট। বলো। বলেছিলাম কি কোথাও যাচ্ছেন, আর আপনি ফোন ধরছিলেন না কেন? ওর কথায় ধ্যান ফিরল ইমতিয়াজের। সত্যিই তো, ওর এই ফোনটা কোথায়? পকেটে হাতালো, পেল না কোথাও। ইতিমধ্যে এসে জড় হলো বাকিরাও। ওরা উপরে ছিল 2 তলায় মাহবুবার কেবিনের পাশে। নিচের তলায় এত শব্দে উপর থেকে ছুটে এলো তারাও। চোখের সামনে ইমতিয়াজকে দেখে এগিয়ে এলো তাজুল। চোখে মুখে খানিকটা স্বস্তি এলেও বিষণ্ণতা এড়ায়নি এখনো। তাই চোখে মুখে কৌতূহলতা ধরে রেখেই বলতে শুরু করলেন তিনি। বাবা ইমতিয়াজ, কোথায় গিয়েছিলে তুমি? জানো আমরা কতটা টেনশনে ভেঙে পড়েছিলাম। এভাবে না বলে ফোন সুইচ অফ রেখে কোথায় চলে গিয়েছিলে তুমি? আঙ্কেল, একটা জরুরি কাজে বাইরে যেতে হলো। তবে হঠাৎই এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে। মমকে আমার প্রতিবিরোধী কোনো পক্ষ কিডন্যাপ করে নিয়েছিল। কথাটা কর্ণপাত হওয়া মাত্রই নিমিষেই গায়েব হয়ে গেল সকলের চেহারার রং। একে অপরের দিকে চাওয়াচুই করে শুধালেন তাজুল। এসব তুমি কি বলছো বাবা? বিয়ানকে আবার কারা কিডন্যাপ করে নিল? তাজুলের প্রশ্নের জবাব দিতেই যাচ্ছিল ইমতিয়াজ। ইতিমধ্যে জরুরি একটা কল এসে পড়লো তার ফোনে। তৎক্ষণাৎ ফোনটা হাতে তুলতে চোখে মুখে কুঁচকে গেল তার। দ্রুত হসপিটালের দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আঙ্কেল, আমি রাতে ফিরে বলছি। এখন আমি আসছি, একটা কাজ পড়ে আছে। ওর এহেন কাণ্ডে আশ্চর্য হলো সকলেই। নিহা আর তাজুল তাকালো একে অপরের দিকে। মেয়ের মুখে বিষণ্ণতার ছাপ দেখে এবার নিজেরই খারাপ লাগলো তাজুলের। তবে মনের সঙ্গে শরীরটাও কেমন অসুস্থ বোধ করলেন তিনি। তার অস্বস্তিকর ভঙ্গিটা লক্ষ্য করে তৎক্ষণাৎ বাবাকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে তা নিয়ে খাওয়ালো নেহা। হাসনা বেগমের উদ্দেশ্যে বলল, যেমন তুমি বাবাকে দেখো, আমি একটু আসছি। উপরে এমপি ম্যাডাম রয়েছেন। বলে দ্রুত এগিয়ে গেল। ঠোঁটের ফাঁকে থেকে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিয়ে ফিক করে হেসে উঠল মধ্যবয়স্ক ব্যক্তি। কেন যেন তার হাসিটা পছন্দ হলো না সামনে বসে থাকা যুবকের। সে বাঁকা হাসি একই উদ্যমে ঠোঁটের কোণে ধরে রেখে ভ্রু টেনে শুধালো রবিউল। তুমি কি শিওর তোমার মমকে আমি কিডন্যাপ করেছি?
টেবিলে থাবা বসালো ইমতিয়াজ। চোখ দুটো তার অগ্নিকুণ্ড। তাও নিজেকে কোনোরূপ শান্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, প্রমাণ হাতে চলে এলে যে আপনার কি হাল আমি করব সেটা স্বয়ং সৃষ্টিকর্তা ব্যতীত কেউ জানে না মিস্টার রবিউল বাশার। ফিক করে আবারও হাসলো রবিউল। তাই নাকি? ইয়াস। তা দেখাও দেখি তোমার কি ক্ষমতা। সেটা সময় হলে দেখাবো, ঠিক বুঝে যাবেন। বাঁকা দৃষ্টিতে তামাকে টান দিয়ে ব্যক্তি কিছুক্ষণ পরখ করলো ইমতিয়াজকে। ধোয়া উড়িয়ে চেয়ারে বসে থেকেই প্রশ্ন ছুড়ল ওর দিকে। শুনলাম তোমার বউ নাকি পালিয়ে গিয়েছে। দৃষ্টি তাক করলো ইমতিয়াজ, তবে তাতে কোনো রকম হতাশা লক্ষ্য করা গেল না তার দৃষ্টিতে, বরং উড়োর উপরে পা তুলে শুধালো যুবক। তো ওর ভঙ্গিমা পছন্দ হলো না রবিউলের। তেতে উঠে বলল, শরম নাই বউ পালিয়ে যাওয়ার কথাটা আবার গর্ব করে বলো। না, নেই। কারণ আপনার মতোই 50 বছরে এসেও বউহীন থাকার চাইতে এর আগে আমি বিয়ে করে নিয়েছি। বেয়াদবি করছো নাকি অপমান? দুটোই। টেবিলে থাবা বসালো রবিউল। ইমতিয়াজের লোক ওর দিকে তেড়ে আসতে উদ্যত হলে তৎক্ষণাৎ আঙ্গুলের ইশারায় দু থামিয়ে দিতেই পিছিয়ে যায় কালো সানগ্লাস পরিহিত গার্ড দুটো। তবে ইমতিয়াজের চোখে মুখে পরিবর্তন ঘটতে দেখা যায়নি তখনও, বরং যেভাবে বসেছিল সেভাবে বসে থেকে প্রত্যুত্তর করল যুবক। শরীর দেখছি বেশ গরম। বউ ছাড়া এত গরম, আর বউ থাকলে তখন কি হতো? ইমতিয়াজ, ভুলে যাবেন না আপনি আমার মমকে কিডন্যাপ করেছেন। তাই এই মুহূর্তে অপরাধে আপনার আর আপনার গার্ডদের সকলকে কি হাল আমি করতে পারি তা আপনি কল্পনা করতে পারছেন না সাবেক মিনিস্টার সাহেব। তাই আওয়াজ একদম নিচে। এবার আর বসলো না রবিউল, বরং চেয়ারে ছেড়ে উঠে গিয়ে ক্রোধান্বিত দৃষ্টিতে তাকে পরখ করে উঠে বসলো গাড়িতে। পরপরই ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে গ্লাস নামিয়ে দিল তৎক্ষণাৎ। তবে লাস্টবার ওর দিকে কেমন দৃষ্টিতে যেন তাকিয়েছিল রবিউল। অতঃপর সকল ধ্যান ধারণা ভেঙে গাড়িটিও দৃষ্টি সীমানার অতিক্রম করে চলে গেল তৎক্ষণাৎ। পূর্ণ নিস্তব্ধতা ভেঙে যুবক হাতের কোটটা ছুঁড়ে মেরে লাইট অন করতেই তৎক্ষণাৎ দৃষ্টি গেল বিছানার দিকে। তবে সেটা ফাঁকা পড়েই ছিল। ভাবান্তর হলো ইমতিয়াজের। সে ক্লান্ত দৃষ্টিতে চারিধার নজর বুলিয়ে ব্যালকনির দিকে এগোতেই দৃষ্টি নিবদ্ধ হয় রেলিংয়ে হাত দিয়ে আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে থাকা নিহার দিকে। আচমকা পুরুষালী হাতের স্পর্শে কোমরে অনুভব হতেই ধরফরালো মেয়েটা। আপনি? হ্যাঁ। ছাড়ুন। যদি বলে ছাড়বো না? পাগলামো করবেন না, হঠাৎ কেউ আসবে। কেউ আসবে না, এখানে শুধু তুমি আর আমি। ঘুরে দাঁড়ালো নিহা। ইমতিয়াজের ক্লান্ত দৃষ্টি পরখ করলো মেয়েটা। চোখ মুখ শুকিয়ে খসখসে হয়ে আছে ছেলেটার। একটা লোক বাইরে থেকে আসলে যেমন হয় ঠিক তেমনটা ওর অবস্থা পরখ করেই নীলা বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসছি। এক হাতে হাত টেনে ওকে থামিয়ে দিল ইমতিয়াজ। বলল, ওর বাইরে করে এসছে, এতে ব্যস্ত হতে হবে না। ভাবভঙ্গি লক্ষ্য করে ভালো মতোই টের পাচ্ছে নিহা এমন এই মুহূর্তে উন্মাদ হয়ে আছে লোকটা। ও এটা সেটা বাহানা টানলেও ঠিক টের পেয়ে যাচ্ছে ইমতিয়াজ। তবু প্রসঙ্গ ঘোরাতে নিহা আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো প্রিয়ার কথা। আচ্ছা মিনিস্টার সাহেব, এমপি ম্যাডাম কেমন আছে? মা এখন ভালোই আছে, বাসায় নিয়ে এসেছে। ওমা, কি বলছেন? এমপি ম্যাডাম বাসায় এসেছে? হ্যাঁ। তাহলে চলুন দেখা করে আসি। না। কদম থামালো নিহা। ইমতিয়াজ বলল, মম এখন রেস্ট করছে, সকালে যেও। মুখের হাসি খানিকটা মলিন হয়ে এলো মেয়েটার। তবে বিকেলের ঘটনাটা মস্তিষ্কে হানা দিতে কিয়ৎক্ষণের নীরবতা ভাঙল নিহা। আচ্ছা মিনিস্টার সাহেব, এমপি ম্যাডামের কি হয়েছিল? তেমন কিছু নয়, ওই যে রাজনীতি করতে গেলে যা হয় আর কি। চারিদিকে তো শত্রুর অভাব নেই, তবে গায়ে বেশ জ্বর এসছে মামের। ডক্টর মেডিসিন দিয়েছে, বললেন এটা খাওয়ালে জ্বর খানিকটা কমে আসবে মামের। কিন্তু উনি ভিজলেন কি করে? সে অনেক কথা। মাম কিডন্যাপ হয়েছিল, ভাগ্যক্রমে ফিরে এসেছে। তবে এটা যে প্রথম তা নয়, মম আরো 2বার কিডন্যাপ হয়েছিল, তাই টেকনিক জানা আছে নিজেকে বাঁচানোর। এবার যেন আতঙ্কের সীমা অতিক্রম করলো মেয়েটা। ওমা, কি বলছেন এসব? দুবার কিডন্যাপ, কেস ফাইল করেনি? এভাবে তো জীবনের ঝুঁকিই রয়েছে এমপি সাহেব, এমপি ম্যাডামরা। সেসব তোমাকে ভাবতে হবে না। এবার বলো কবে ফিরলে? এই তো সন্ধ্যায় বাবার রূপককে নামিয়ে দিয়ে গেল। ওনারা ফিরেছেন বাসায়? আর আন্টির কি খবর?
মা এখন সুস্থ আছে আগের চেয়ে খানিকটা। গুড। তৎক্ষণাৎ ফুস করে দীর্ঘ এক শ্বাস ছেড়ে বলে উঠল নিহা। তা আপনি সত্যি কিছু খাবেন না? বললাম তো খেয়ে এলাম, আর কি খাওয়াবে? এবার যেন মুখে তালাবদ্ধ হয়ে গেল মেয়েটার। মন্ত্রীমশাইয়ের সাথে কথা বলে আদৌ পেরে উঠবে না ও। দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে বিছানা করতে যাচ্ছিল তৎক্ষণাৎ আবারও হ্যাচকা টান পড়ে মেয়েটার হাতে। তৎক্ষণাৎ চোখ খিচে বলে ওঠে, কথা কি? তুমি কি বুঝতে পারছো না আমি কি চাইছি? না। তাহলে চলো বুঝিয়ে দিই। কথাটা বলে কোলে তুলে নিল নিহাকে। আচমকা কাণ্ডে ভরকালো মেয়েটা। আরে আরে কি করছেন? পড়ে যাবো তো। পড়বে না। নামান বলছি। শুনল না ইমতিয়াজ। দুষ্ট হেসে ওকে আলগোছে বিছানায় শুয়ে দিল। বিছানায় মেয়েটা ইতস্তত হলো ওর ভাবভঙ্গিমায়। দুষ্ট হাসিটুকু অধর কোণে ধরে রেখেই শার্টের বোতামে হাত চালাতে চালাতে বলল যুবক, 30টা বছরের বোঝের এতিমের মতো থেকেছে বউ, এবার আর বাধা দিয়ে দিও না। কথা শেষ করে ওর আর তার সইল না। যুবকের মত্ত হয়ে পড়ল স্ত্রীর তনুর ভাজে। মেয়েটা বাধা টানলেও ওর হাত চেপে রাখল যুবক, বরং এবার নিজ কর্তৃত্বের অধিকার ফলাতে মশগুল হলো স্ত্রীর তনুর প্রতিটা ভাজে। এইভাবেই ইতি ঘটল একটা রাতের। সূর্যি মামা উঠেছে সে কখন, এখনও ঘুম ভাঙেনি নিহার। তবে ইতিমধ্যে দরজায় কড়া নাড়ার শব্দ ভেসে এলো। ভাবিমণি, ও ভাবিমণি। কণ্ঠটা হয়তো পরিচিত মনে হলো। দ্রুত উঠে বসলো নিহা। তবে ইতিমধ্যে ঘড়ির দিকে চোখ বুঝেতে আশ্চর্য হলো মেয়েটা। যেখানে ওর ঘুম ভেঙে যায় ভোর 6টায়, সেখানে আজ 10টার ঊর্ধ্বে। তবে ঘাড় ঘুরে আরেক দফা আশ্চর্য হলো ইমতিয়াজ দেখতে না পেয়ে। মনে সংশয় নিয়ে বর্ষমেরির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোধগম্য হওয়ার আগেই ফের ডাক পড়ল সে তার। ভাবিমণি, ও ভাবিমণি, ওঠো, দরজা খুলো। তড়িঘড়ি করে তাকালো মেয়েটা। আসছে শ্বেতা। গলা উঁচিয়ে দরজার দিকে বাক্যটা ছুড়ে দিয়ে নিজেকে ঠিকঠাক করে দ্রুত গা থেকে কমফোর্টটা সরিয়ে দরজার দিকে এগিয়ে গেল নিহা। দরজা খুলতেই রুমে রুমে প্রবেশ করে শ্বেতা ওকে পরখ করে বলে উঠল মেয়েটা, ও মা, ফ্রেশ হওনি এখনো ভাবিমণি? কিছুটা স্বাভাবিক হয়ে প্রত্যুত্তর করলো মেয়েটা। হ্যাঁ তো হচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, জলদি নিচে আসো। কেন শ্বেতা, কিছু হয়েছে? না গো ভাবিমণি, কিছু হয়নি। তবে বাবা বলেছে সন্ধ্যায় পার্টি ডেকেছে, আর ভাইয়া বলল তৈরি হয়ে থাকতে। কিন্তু তোমার ভাইয়া কোথায়? মানে ওনাকে তো দেখছি না। ভাইয়া বাইরে গিয়েছে, সন্ধ্যার আগেই ফিরবে। তোমাকে ডেকে দিতে বলে গেল। তুমি তৈরি হয়ে জলদি নিচে আসো, আমি গেলাম। সেটা চলে যেতেই ধ্যানে মত্ত হলো নিহা। ইমতিয়াজ সকাল সকাল চলে গেল, ওকে না ডেকেই এমন তো হওয়ার কথা নয়। হয়তো কি কোনো জরুরি কোনো কাজ পড়ে গেছে, নাকি অন্য কিছু, নাকি ও ঘুমিয়েছিল বলে আর ডেকে দেয়নি। ভাবনার ছেদ ঘুরতেই ওর মনে পড়ে দাদি শাশুড়ি কাল ওকে রুমে ডেকেছিল। তবে রাতে ইমতিয়াজ এসে পরে আর যেতে পারেনি মেয়েটা। এতক্ষণে উনি কি ভাবলেন, কথাটা মস্তিষ্কে হানা দিতে দ্রুত ফ্রেশ হতে চলে গেল নিহা। গোধূলিবেলা পেরিয়ে সবে রজনীর দেখা মিলেছে। একে একে অতিথিগণ এসে ভরপুর হয়েছে চৌধুরী নিবাসে, যার দরুন কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে রৌশন চৌধুরীর একমাত্র ছেলে মিনিস্টার শাহরিয়ার ইমতিয়াজ চৌধুরীর বিবাহের অনুষ্ঠান। কিছুক্ষণ আগেই প্রিয়ার রুম থেকে বেরিয়ে এলো ওর 2-4 জন বান্ধবী, এবং দেখেও এলো তার কন্ডিশন। যদিও প্রিয়া এখন খানিকটা আগে থেকে সুস্থ। এদিকে আবার ডক্টররা জানিয়েছেন আগামীকালে মাহবুবা সুলতানাকে ছেড়ে দেওয়া হবে। তাই বাকিরা খানিকটা চিন্তামুক্ত হলেও নিহা বারবার দরজা দিয়ে বাইরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে, যার দরুন রওশন চৌধুরী শিকদার পরিবারকে দাওয়াত করেছিলেন অনুষ্ঠানে। এখনও আসছে না তারা। ইতিমধ্যে অনুতপ্তা এসে ডেকে গেল নিহাকে, বলল উপরে গিয়ে তৈরি হয়ে আসতে, নয়তো আগত অতিথিগণ তাকে এই অবস্থায় দেখে পেলে আরেক দফা সমালোচনার সম্মুখীন হবে। চাচি শাশুড়ির ডাকে সাড়া দিয়ে আর দেরি করল না মেয়েটা। অতঃপর শেষবারের মতো মলিন মুখটা নিয়ে দরজার দিকে উকি ঝুঁকি দিয়ে দ্রুত উপরের দিকে চলে গেল নিহা। এদিকে আগত অতিথিগণ দিয়ে ইতিমধ্যে ড্রয়িং রুমও ভরপুর হতে শুরু করেছে। ও যখন চলে যাচ্ছিল তৎক্ষণাৎ ওকে পাশ কাটিয়ে প্রিয়াও এদিকে গিয়ে আসছিল। পরনে চকলেট রঙা জর্জের শাড়ির সঙ্গে বিভিন্ন কালার খচিত ব্লাউজ।
সেই সাথে চুলগুলো পিঠ অব্দি ছাড়া, দেখতে বেশ লাগছে আজ প্রিয়াকে। টলটলে হাসিমাখা মুখখানা নিয়ে অতিথিদের দিকেই এগিয়ে এলো সে। অতঃপর আলোচনার মাতলো তাদের সাথে। এদিকে নিহা চলে যেতে না যেতেই চৌধুরী নিবাসে পা রাখলো ওর পরিবার। হঠাৎ চৌখাট পরিয়ে নিবাসে প্রবেশ করে কোলাহল ভাঙল সকলের। অর্থাৎ এতক্ষণ যাবৎ প্রিয়ার সঙ্গে কথা বলা ভদ্রমহিলাগুলো কথা থামিয়ে ঘাড় ঘোরালো সেদিকে। তবে কেন যেন হঠাৎই সাদা বর্ণের ধবধবে মুখশ্রীটা বিবর্ণ ধারণ করে বসলো। দৃষ্টি ছিল তাদেরই দিকে। অতঃপর চোখে ক্রোধ ঢেলে হিংস্র বাহিনীর ন্যায় বড় বড় কদম ফেলে এগিয়ে গেল প্রিয়া। বাড়ি ভর্তি এত লোকজনের সামনে হুঙ্কার দিয়ে উঠল তৎক্ষণাৎ, হাউ ডিয়ার ইউ সেট ফুট ইন দিস হাউস। মুহূর্তে নিস্তব্ধতা ছাড়িয়ে পড়ল নিবাস জুড়ে। উজ্জ্বল মুখশ্রীটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল তাজুলের। প্রিয়ার এমন আচরণে বাড়ি ভর্তি সবাই যেন তৎক্ষণাৎ ভ্যাবাচাকা খেয়ে একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো। করল তাজুলের পরিবার। কেউই যেন ঠিক প্রত্যুত্তর খুঁজে পেল না এই তিরস্কারের। তাজুলের হতবিহ্বল দৃষ্টি যেন তখনও নিবদ্ধ প্রিয়ার দিকে। অতর্কিত এই তিরস্কারে চোখ দুটো যেন মুহূর্তে রক্তশূন্য হয়ে পড়ল তার। বিস্ফোরিত চাহনিতে সে তখনও স্থির হয়ে দেখছিল প্রিয়াকে। তীব্র বিমূঢ়তায় ঠোঁটের আকৃতি বদলে গিয়ে বিস্ময়ে ঠোঁট ফাঁকা হয়ে গেল। আর্তস্বরে বলে উঠল, এ আপনি কি বলছেন বিয়ান? চুপ করুন আপনি। আবারও অতর্কিত কণ্ঠে ভরকালো তাজুল। চতুর্দিকে নির্বাক দৃষ্টিগুলো যেন তখনও তাজুলকে ঘিরে। এ চাহনিতে লজ্জিত তাজুল চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। ঠোঁট কাঁপল ক্ষীণভাবে, কপালে চিকচিক করে উঠল ঘামের বিন্দু। মনে হচ্ছিল হঠাৎ করেই কেউ তার পায়ের নিচের মাটিটুকু একটু একটু করে সরিয়ে নিচ্ছিল। বিস্ময়, অপমান আর আতঙ্ক মিশে মুখশ্রীটা এতটাই অসহায় দেখাচ্ছিল যে উপস্থিত সবাই কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে সেই দৃশ্যই দেখছিল। তবে নিরন্তর প্রিয়ার মুখ বিরতি নেই। তখনও ঠাস ঠাস অপমান করে প্রচণ্ড ক্ষুদে চিৎকার করে উঠল তৎক্ষণাৎ। তাজলের অসহায় মুখটা তৎক্ষণাৎ জানতে চাইল ওদের অপরাধটা কি। তার আগেই পেছন থেকে এগিয়ে এসে মুসলিম কিছু বলতে চাইলে সেভাবেই ঘাড় না ঘুরিয়ে হাত দিয়ে থামিয়ে দিল প্রিয়া। আপনি চুপ করুন। অগত্যায় লাঞ্ছিত মুসলিম তৎক্ষণাৎ পিছিয়ে গেল মাথা নমিত করে। এহেন সময় বাড়ি কাঁপালেও আরেক দফা কর্কশ আওয়াজে। অতর্কিত কণ্ঠস্বরে তৎক্ষণাৎ সমবেত সকলেই ঘুরে তাকালো দরজার দিকে। রাকিবের হাতে ফাইলগুলো ধরিয়ে দিয়ে হাতের ব্লেজারটার সোফায় ছুঁড়ে মেরে বড় বড় কদমে এগিয়ে এলো ইমতিয়াজ। ছুড়ে দিল তার তীর্যক কণ্ঠ, এই তুমি কি করছিলে মম? চুপ করো বেটা, যা বুঝো না তা নিয়ে কথা বলো না। অপর দিকে দৃষ্টি ঘুরিয়ে নিল প্রিয়া। তবে এতে বেশ বিরক্ত হলো ইমতিয়াজ। রুর কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে একদম বাচ্চা বানানোর চেষ্টা করবে না। খুব পেকে গিয়েছো তাই না? বড় হয়ে একদম উদ্ধার করে দিয়েছো মামকে। মায়ের কথায় বিরক্ত হয়ে এবার কিছু বলতে যাচ্ছিল ইমতিয়াজ, তৎক্ষণাৎ কোথা থেকে যেন এগিয়ে এলো রওশন চৌধুরীও। তিনিও দ্রুত এসে বাধা টানলো মা ছেলের বিরূপের মাঝে। এদিকে নিচের চেঁচামেচিতে উপর থেকে সিঁড়ির ধারে ছুটে এলো নিহাও। সে এতক্ষণ যাবৎ নীরবে দেখছিল সব কিছু। নীরব মেয়েটার চোখের কোণে ও তখন অশ্রুধারা চিকচিক করছিল। নববধূ হওয়ায় তার হাত পা দুটো বাঁধা ছিল, নয়তো কি পরিবারের এত বড় অপমানের মাঝে কথা বলতো না নিহা। পরনের মিষ্টি কালার জর্জেট শাড়িটা টেনে তৎক্ষণাৎ দ্রুত নিচে নেমে এলো মেয়েটা। পরিবারের পাশে দাঁড়িয়ে বাবাকে আঁকড়ে ধরলো ও। লাঞ্ছিত তাজল তখনও হৃদয়হত হয়ে টলমলে চোখে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়েছিল। বাকিদের একই হাল। তীব্র লাঞ্ছনায় নীরব দেহটা নিয়ে চোখ দুটো মেঝেতে নিক্ষেপ ছিল। প্রিয়া কিছু বলতে যাচ্ছিল, তৎক্ষণাৎ রওশন চৌধুরী শিকদার পরিবারের আপ্যায়নের ব্যবস্থার কথা বলে আর কোনো রূপ কথা বলার ফুসরত না দিয়ে টেনে নিয়ে যেতে লাগলো প্রিয়াকে উপরে। বাবার চোখের অশ্রুবিন্দু সযত্নে মুছে দিল নিহা। মাথা নমিত তাজুল তৎক্ষণাৎ দৃষ্টি তুলে চাইলেন মেয়ের দিকে। রুম জুড়ে এক প্রকার নীরবতার পরশ বিরাজমান। বাবার চোখ দুটোর দিকে চোখ রাখার বীরত্ব নেই, কারণ ইতিমধ্যে তো তার সব হিম্মত ভেঙে গুড়িয়ে গিয়েছে তার শাশুড়ি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কতটা সুখে রেখেছে তাদের মেয়েকে এই বড় বাড়ির লোকজন তাদেরই বা কী দোষ? তারা তো কিছু করেনি। সবাই ওকে মেনে নিলেও শুধু প্রিয়াই মেনে নিতে পারেনি। তবে সে বিষয়েও এখনও অবগত নয় আদৌ তাকেই মেনে নিবে কিনা। অথচ নিহার পরিবারের বোকা লোকজনেরা জানেই না প্রিয়ার সঙ্গে নিহার কিসের শত্রুতা। তারা স্রেফ এটা ভালো মতোই বুঝতে পেরেছে যে তাদের মেয়েটাই বাড়িতে ভালো নেই। তবু মেয়েদের বিয়ে তো একবারই হয়, না তো ওরা কিছু করতে পারবে আর না তো করার আছে। বড় মেয়েটা তো যা করার করেই দিয়ে গেছে।
এখন ছোটটা তো ওদের কুল রক্ষা করেই এ বাড়িতে রফা করেছে। এদিকে দীর্ঘক্ষণ পর আর নিজেকে দমিয়ে রাখতে না পেরে চোখ থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা রোনা জল। তবে সেটা আড়ালে মুছে নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করে সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো নিহা। বড় মা, বাবা, তোমরা কিছু খাবে? নিচ থেকে এনে দেবো। কতটা পথ পাড়ি দিয়ে এলে, নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। ওর কথার পাছে একে অপরের দিকে বিষণ্ণ দৃষ্টিপাত করলো সকলে। তাজলের জবান বন্ধ থাকলেও হাসনা বেগম মুখ খুললেন, ভাঙা কণ্ঠে অনুরোধ করে বললেন, আমরা আর কিচ্ছু খাবো না রে মা, এমনিতেই পেট ভরে গেছে। তুই ভালো আছিস তো মা এ বাড়িতে? জুম্মার কথার বিপরীতে এগিয়ে এসে অথর কোণে জোরপূর্বক হাসি টেনে প্রসঙ্গ ঘুরিয়ে শুধালো নিহা। হ্যাঁ গো জিম্মা, আমি একদম ভালো আছি। তোমরা ভালো আছো তো? আর মা? ছোট ভালোই আছে, তবে তুই ভালো তো? হাসনা বেগমের করুণ দৃষ্টি এখনও তার দিকে নিক্ষেপ করা। ও ভালো মতোই বুঝতে পেরেছে প্রসঙ্গ ঘুরিয়ে এতে লাভ বলে কিছু হবে না। যা দেখার ওরা তো সচক্ষেই দেখে নিয়েছে, তবে সহজে স্বীকারোক্তি করলে চলবে না। তাই সে বলল, আসলে জিম্মা শাশুড়ি মা অসুস্থ তো, ওনার উপর চাপ গিয়েছে প্রচুর, তাই হয়তো চটেছিল মাথাটা। তাছাড়া সারাক্ষণ রাজনীতি সব কিছুতে একা হাতে ওনাকেই সামলাতে হয়, এজন্য মেজাজটা এমনিতেই খিটখিটে থাকে, তাই হয়তো। হাত বাড়িয়ে থামিয়ে দিল তাজুল। নিজেকে ইঙ্গিত ইশারায় বোঝালো উনি বুঝতে পেরেছেন বিষয়টা। নিজেকে স্বাভাবিক দেখিয়ে আস্তে করে বসলেন সোফায়। এদিকে মুসলিম শিকদারের মুখটাও ফ্যাকাশে, সবকিছু মাথার উপরে দিয়ে যাচ্ছে ওনার। সাদা সরল মন। এমতাবস্থায় নিচ থেকে ডাক এলো ওর চাচি শাশুড়ির। এসি অন করে সবাইকে রেস্ট করতে বলে মেয়েটা নিচে ছুটে গেল। প্রিয়াদের কথার মাঝে ইতিমধ্যে এসে জড়ো হলো আরেক দল অতিথিগণ। তারা মূলত ঢাকা থেকে এসেছে ময়মনসিংহ প্রিয়া চৌধুরীর একমাত্র ছেলের শুভ বিবাহ উপলক্ষে। এছাড়াও রয়েছে প্রিয়ার রাজনীতি সহ আরও ভিন্ন রকম অতিথিগণ। এদের সাথে কথোপকথন সেরে উপরের দিকে যাচ্ছিল প্রিয়া, তবে ইতিমধ্যে সিঁড়িতে ফের দেখা গেল তাজুলের সঙ্গে। নিচে নামতে গিয়েও প্রিয়ার মুখোমুখি হওয়ায় কদম থামিয়ে খানিকটা প্রিয়ার উদ্দেশ্যে মুখে হাসি ধরে রেখেই তাকালেন তাজুল। পেছনে ছিল নিহা, তাই বোধহয় কথা বাড়ালো না প্রিয়া। নয়তো এদের নিম পাতা দিয়ে কিভাবে ধুয়ে দিতে হয় সেটা প্রিয়ার ভালো মতোই জানা। এক মেয়েকে ভাগিয়ে দিয়ে শেষে কিনা বেয়াদব মেয়েটাকেই তার ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিল। কথাগুলো ভাবতেই মনে মনে দাঁত পিষল প্রিয়া। অতঃপর নিহারের দিকে দৃষ্টিপাত করে সোজা উপরে চলে গেল। এদিকে নিচে সকলেই ঘিরে আছে ইমতিয়াজকে। নিহা নিচে নেমে আসতেই ওকে লক্ষ্য করে এগিয়ে এলো ইমতিয়াজ। বলল, সবকিছু ঠিক আছে? মাথা নাড়ল নিহা। ওর শুকনো মুখটা পর্যবেক্ষণ করেই ভ্রু গুটালো ইমতিয়াজ। কিছু খাওনি? এবারও মাথা ঝাঁকালো মেয়েটা। এতে এবার খানিকটা বিরক্তি হলো ইমতিয়াজ। ওর কবজি টেনে আড়ালে নিয়ে গিয়ে শুধালো, মেয়ে কি হয়েছে তোমার? চোখ মুখ কেমন ঠেকছে কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আর আঙ্কেলটা খেয়েছেন কিছু? খেলেই বা কি আর না খেলেই বা কি? আপনার বাড়িতে কি আমার কোনো খাবার আছে না কোনো সম্মান? তার এক নিঃশ্বাসে বলা কথাগুলোই ভ্রু বাঁকে গেল ইমতিয়াজের। নিজের দিকে বিরক্ত বোধ করে এবার ওর কবজি টেনে কাছে আনলো ইমতিয়াজ। চোখে চোখ রেখে সেভাবেই বলে উঠল, এসব তুমি কি বলছো? তুমি আমার স্ত্রী। ইউ আর মাই ওয়াইফ নেহা, আন্ডারস্ট্যান্ড? তোমার খাবার আর সম্মান আমার বাড়িতে থাকবে না কেন? এসব তুমি কি ভুলভাল বকছো? হ্যাঁ, আমি যা বলেছি একদম ঠিক বলেছি মিস্টার সাহেব। আপনার বাড়িতে আমার নিরাপত্তা সম্মান কোনোটাই নেই, আদৌ কোনোদিন হবে কিনা তা জানা নেই আমার। নেহা, কি বলতে চাইছো তুমি? খানিকটা ক্রোধ হলো ভেতরে। চোখ ঘুরিয়ে ওকে ভালো মতো পর্যবেক্ষণ করে শান্ত স্বরে ফের শুধালো ইমতিয়াজ। তোমার কিছু কমতি বলো। তুমি কি থাকতে চাইছো না এই বাড়িতে? আই মিন মমের সঙ্গে? আমার অন্য বাড়িতে রেখে আসবে তোমাকে? তোমার সম্মান প্রয়োজন? মামার থেকে দূরে থাকলে তুমি ভালো থাকবে? ওর হাত সরিয়ে দিল নিহা। ফলস্বরূপ কয়েক কদম এগিয়ে সিঁড়ির হ্যান্ডেলের হাত রাখলো। অতঃপর কোনো প্রকার দ্বিধা ছাড়াই বলে উঠল, আমি এতটা দূরে থাকতে চাই না মিনিস্টার সাহেব। আমি আমার শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে একসঙ্গে থাকতে চাই, একটা পরিবার গড়তে চাই, সুখী পরিবার। তাহলে এত অভিমান দেখাচ্ছ কি জন্য? অভিমান? হ্যাঁ। বাবা মায়ের অপমানটা বুঝি কিছুই নয় মিনিস্টার সাহেব। কিছুক্ষণ আগেই তো আপনার মা আমার বাবাকে ইচ্ছে মতো অপমান করলো। আর কি চাই বলুন? দোষ তো করেছে আমার বোন, তার দায় এখন আমার সাথে আমার মা বাবাও পাচ্ছে আপনার পরিবার থেকে। আর কি চাই বলুন? দীর্ঘ একশ্বাস ছাড়লো নিহা। ইমতিয়াজ ওকে ঘুরিয়ে বলল, কথা তাহলে কি বলতে চাইছো তুমি? মামকে ক্ষমা চাইতে?
তা আমি বলিনি মিনিস্টার সাহেব, তবে এমপি ম্যাডাম কাজটা একদমই ঠিক করলেন না এত লোকজনের সামনে। কথাটা বলে ওর হাত ছাড়িয়ে উপরে চলে গেল নিহা। ফলস্বরূপ নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল ইমতিয়াজ। চোখের পলকে সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে গেল নিহা। ও বুঝতে পারল না নিহাই বা এমন করছে কেন, আর ওর মমেরই বা কি হয় মাঝে মধ্যে। একটা বিয়ে হয়ে গিয়েছে, সেটা ছেড়ে দিলেই হয় না, সেটাকে জল ঘোলা করেই ছাড়বে এরা। এসবে আর একদম ভালো লাগছে না ইমতিয়াজের। এবার বিরক্ত ঠেকছে সবকিছু ওর। অতঃপর ক্লান্ত দেহ ধীর পায়ে সেও উপরে চলে গেল ইমতিয়াজ। আপু কিছু খাবি? তোর চোখ মুখ তো শুকিয়ে চেঁচো হয়ে আছে, কিছু বানিয়ে দেবো, খাবি? না রে নিহা, এখন কিছু খাবো না। মা আর বাবা কোথায়? কাপড়গুলো আলমারিতে গুছিয়ে রাখতে রাখতে প্রত্যুত্তর করলো নিহা। ওরা একটু রেস্ট করছে গেস্ট রুমে, বাবা নাকি প্রেশারটা চাপ দিয়েছে। সে কি, আগে জানাসনি কেন? ভয়ের কিছু নেই আপু, আমি মেডিসিন দিয়েছি, এখন রেস্ট করছে। আচ্ছা। তা তুমি কিছু খাবে কিনা সে বললে না যে, এভাবে আর কতক্ষণ উপোস থাকবে? বিষণ্ণতা ছাপিয়ে যাচ্ছে অর্নিলার। সে খুব হেলাফেলার ভঙ্গিতে প্রত্যুত্তর করলো অর্নিলা। বললাম তো কিছু খাবো না রে নেহা, আমার জন্য কিছু করিস না। সে কি, এই প্রথমবার আমার শ্বশুর বাড়ি এলে অথচ কিচ্ছুটি মুখে তুলবে না? না নিহা, এখন আমার পেট ভরে আছে ইতিমধ্যে, কিছু খেতে চাচ্ছি না। ভালো লাগছে না। তুই তো জানিস আমার ভালো না লাগলে বাড়িতেও খেতাম না। তে বলে এইখানেও? হ্যাঁ, এখানে আর ওখানে কি আছে? খাবার তো খাবারই আপু। হোক, বাদ দে তো। এবার বল, জামাইবাবু তোকে মেনে নিয়েছে তো? বলতে চাচ্ছি ভালোবাসতে পেরেছে তো তোকে? দীর্ঘশ্বাস ছাড়ে নিহা রিন্ডে নিয়ে স্মিত হেসে বলে, হ্যাঁ আপু। ঠিক বলছিস। এবার হাসলো অর্নিলা। কিছুক্ষণ রুমের মধ্যে থেকে অর্নিলাকে বসে গেস্ট রুমের দিকে যায় নিহা। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানও শুরু। ইতিমধ্যে উৎসা আর শ্বেতাও নিচে চলে এসেছে লেহেঙ্গা পরে। উৎসা পরেছে ব্লু কালার একটা লেহেঙ্গা, আর শ্বেতা কাঁচা হলুদ রঙা একটা লেহেঙ্গা। যদি দুই বোন যত অনুষ্ঠানে সেম ড্রেস পরুক না কেন, এবার ইচ্ছা করে আলাদা কিছু পরেছে, যখন যা মর্জি আর কি। তবে ইতিমধ্যে প্রিয়াও নেমে এলো উপর থেকে, তার পেছন পেছন রওশন চৌধুরী। চোখে মুখে রাগের ছাপ দেখেই বোঝা যাচ্ছে ইতিমধ্যে কিছু একটা নিয়ে তর্কাতর্কি করে এসেছে তারা। প্রিয়ার মুখটাও ফ্যাকাশে, হয়তো কিছুক্ষণ আগে ঘূর্ণিঝড় পাকিয়ে এসেছে উপর থেকে স্বামীর সাথে। এই কি করছো তুমি এখানে? আশ্চর্য দৃষ্টি নিক্ষেপ করলো নিহার পানে। তৎক্ষণাৎ কয়েকজন অতিথিকে এক্সকিউজ জানিয়ে এগিয়ে আসে নিহা। চোখে মুখে আশ্চর্যতা ধরে রেখে জিজ্ঞেস করে, কেন শাশুড়ি মা, আমি এখানে থাকতে পারি না? আমারই তো বিয়ের অনুষ্ঠান। সো হোয়াট, উপরে যাও, তোমার এখানে থাকার কোনো কারণ দেখছি না। আশ্চর্য তো, আমি থাকবো না তো কে থাকবে এখানে? প্রিয়া কিছু বলতে যাচ্ছিল, তৎক্ষণাৎ মাঝে এসে উপস্থিত হয় প্রিয়ার একজন বান্ধবী। দুজনের দিকে দৃষ্টিপাত করে বলে ওঠে, না না মালিনী, ওর সাথে আর কি বলবো, তুই আয়। তৎক্ষণাৎ নিহার দিকে ইশারায় দাঁত চেপে উপরে চলে যেতে বলে। তবে মেয়েটা হয়েছে জেদি, কিছুতেই উপরের স্থান ত্যাগ করতে নারাজ। তবে মিষ্টি রঙা জর্জের শাড়ির মধ্যবয়স্ক মহিলাকে পরখ করে কেমন কপাল কুচকালো মেয়েটা। এ বয়সে কি সাজগুজ দেখো। তবে এবার একটু মজা নেওয়া যাক। তার আগে ভদ্রমহিলা নিহাকে ইশারা করে বলে উঠল, এবার যেন আকাশ ভেঙে পড়ল নিহার। মহিলা কি পাগল টাগল হলেন? ও পালাতে যাবে কেন? তবে ও কিছু বলার আগেই প্রিয়া ফের ওকে উপরে চলে যেতে ইশারা করলো। তবে প্রিয়াকে জব্দ করতে ও এখানেই থেকে গেল। প্রিয়ার অগ্নিদৃষ্টি লক্ষ্য করেও না দেখার ভান করে থাকলো। এবার বোধ হয় ক্রোধের তাড়নায় মেয়েটাকে ঠাস করে চর বসিয়ে দিতে ইচ্ছা করছে প্রিয়ার। তবে ইতিমধ্যে চারিধারে অতিথিগণের উপস্থিতি, এখন এটা করা যাবে না, এতে প্রিয়ারই মান যাবে। তবে ওই মহিলা একের পর এক উল্টাপাল্টা প্রশ্ন করেই যাচ্ছে। এই বলছে নিহা পালিয়ে গিয়েছে, তো এই বলছে মেয়ের আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিনা, তো আবার বলছে মেয়ের আগে কোনো বিয়ে ফিয়ে হয়েছে কিনা। এসব শুনে তো নিহার মাথায় আগুন চাপলো। ও বুঝতেই পারছে না আসলে মহিলার মাথা গেছে নাকি ওরটা। প্রচণ্ড রাগের তাড়নায় পাশে দিয়ে এগিয়ে যাওয়া এক সার্ভেন্টের ট্রে থেকে এক গ্লাস শরবত নিয়ে ঠেলে দিল মহিলাটার মাথায়। ঘটনার আকস্মিকতায় মহিলা সহ প্রিয়াও আতকে উঠল তৎক্ষণাৎ। নিহা! জি শাশুড়ি মা। প্রিয়ার দিকে মুখ উঁচাতেই এবারে তেড়ে আসলো প্রিয়া। তৎক্ষণাৎ মহিলার মাথায় চিনি ছিটিয়ে দিয়ে তাড়াহুড়ো করে গলায় বলে উঠল, মনে হয় শরবতে চিনি কম হয়েছে। ডাইনি রাক্ষসী কুটনি আন্টি শাশুড়ি মা, এবার ঠিক মতো দিয়ে দেবেন কেমন?
বলে এক ছুটে পালালো নিহা। এদিকে বান্ধবীকে টিস্যু দিয়ে মুছতে সাহায্য করতে করতে দাঁত পিষল প্রিয়া। মেয়েটা বড্ড বার বেড়েছে, ওকে একটা শিক্ষা দিতেই হবে। এদিকে ভদ্রমহিলা এত দামি শাড়িটা নষ্ট করে দেওয়ায় কান্নায় চেঁচিয়ে উঠল। সরি দোস্ত, ও বুঝতে পারিনি। ভাঙা গলায় কথাটা বলে উঠল প্রিয়া। ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে ড্রয়িং রুমে। এই তো পার্টি শুরু হলো বলে এদিকে স্টেজে উঠে স্পিকারের সামনে আওয়াজ তুলে শ্বেতা। হ্যালো এভরিওয়ান, আপনার